আজকে আমি আপনাদের জন্য ডিয়ার মিস্টার হেভেনলি ফক্সের সর্বশেষ এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আগের পর্বে আমরা দেখেছিলাম বাও এবং চিয়ানের মধ্যে দুজনের বয়ফ্রেন্ড নিয়ে অনেক প্রতিযোগিতা চলছিল। এর পরবর্তীতে আমরা দেখতে পাই বাওয়ের বাবা এবং তার একটি সহযোগী একটা জায়গায় যায়। এখানে তারা কোয়ান্টাম চিপ নামের একটি ডিভাইস বের করে, যেটা তাদের পরিবার রেখে গিয়েছিল। আর এই ডিভাইসটার সাহায্যে পাপেট কিং এর ম্যাজিক এনার্জি চুষে নেওয়া যায়। সে মূলত এটা নিতে এসেছিল বাওকে বাঁচানোর জন্য, কেননা সে জানতো বাওয়ের ভেতরে থাকা সেই পাপেট কিং এর শক্তি ধীরে ধীরে তার রক্তে মিশে গিয়ে তাকে পাপেট কিং এ তৈরি করে দিবে। এটি একটিমাত্র ডিভাইস যার সাহায্যে একমাত্র তাকে ঠিক করা সম্ভব। পরের দিন সকালে জিও কাগজে এঁকে তার প্ল্যান সম্পর্কে জানায় যে সে কিভাবে চিয়ানকে প্রপোজ করবে। বাওয়ের এই প্ল্যানটি অনেক বেশি পছন্দ হয়, তাই সে ইচ্ছা করেই বলে এই প্ল্যানটি একেবারেই ভালো না, তুমি অন্য একটি প্ল্যান বানাও। আর এইটা বলে সে তার ভাইকে বাহিরে পাঠিয়ে দেয় এবং প্ল্যানটি নিজের কাছে রেখে দেয় এবং নিজে এই প্ল্যানটি কার্যকর করার জন্য প্রাসাদের তার সব বন্ধুদের নিয়ে লিংজির ঘরের সামনে এভাবে বাদ্যবাজনা করতে থাকে। তারা সবাই এখানে অনেক হই হুল্লোড় করছিল আর বাও ফুল নিয়ে লিংজির জন্য বাইরে অপেক্ষা করছিল। এদিকে লিংজি যখন বের হচ্ছিল না, সে তখন তাকে ডাকাডাকি করা শুরু করে দেয়। সেই পথ দিয়ে জিও আর চিয়ান যাচ্ছিল। লিংজি বেরিয়ে আসলে বাও তাকে প্রপোজ করে এবং সে লিংজিকে জিজ্ঞাসা করে সে কি তাকে বিয়ে করবে। এমন একটি প্রপোজাল পেয়ে লিংজি তো অনেক অবাক হয়ে যায়, কিন্তু তখনই সেখানে জিও চলে আসে এবং সে রেগে গিয়ে বলে তুমি আমার প্ল্যানটি কেন চুরি করলে, এটা তো আমার প্ল্যান ছিল। আর তখনই তাদের দুই ভাইয়ের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এদিকে জিওর সাথে চিয়ানের তর্ক শুরু হয়ে যায়, কিন্তু এগুলো বাদ দিয়ে বাও তখন আবারও লিংজিকে প্রপোজ করে আর লিংজি তার প্রপোজালটি একসেপ্ট করে নেয় এবং সে সবার সামনে তাকে বলে আজকের পর থেকে তোমার সকল দায়িত্ব এখন থেকে আমার। সবাই তো খুশিতে অনেক বেশি আনন্দ করতে শুরু করে দেয়। আর এই সবকিছু শেষে জিও চিয়ানকে ফুল দিয়ে প্রপোজ করতে যায়, কিন্তু চিয়ান তো তার উপরে রেগেছিল। তার রাগ ভাঙানোর পরেই সে ফুল নেয়। জিও তখন চিয়ানকে বলে বাও তার আইডিয়াটি চুরি করেছে তো কি হয়েছে, সে এর থেকে অনেক ভালো একটি প্ল্যান করে তাকে প্রপোজ করবে এবং তাকে বিয়ে করবে। আর এই কথাটি শুনে চিয়ানের মন ভালো হয়ে যায়। রাতে লিংজি এবং বাও বাইরে বসে একসাথে চাঁদ দেখছিল আর তারা অনেক গল্প করছিল। বাও তখন লিংজিকে জিজ্ঞাসা করছিল রানিমা তাদের বিয়ে মেনে নেবে কিনা। লিংজি তখন বলে রানিমা এখন তাকে পছন্দ করতে শুরু করেছে, সে অবশ্যই তাদের দুজনের বিয়ে মেনে নেবে। আর এটা শুনে তো বাও অনেক বেশি খুশি হয়ে যায়। বাও তখন লিংজিকে খুশি হয়ে বলে সেই দিন কখন আসবে যখন আমি তোমাকে বিয়ে করব আর আমরা দুজন এভাবে একসাথে থাকবো। তারা দুজন খুব দ্রুত বিয়ে করার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে তারা তাদের বিয়ের কার্ডটি ছাপানো শুরু করে দেয়। তারা সবাই বিয়ের কার্ড প্রাসাদের সবাইকে বিলি করে দেয়। রানিমাকেও তাদের বিয়ের কার্ড পাঠানো হয়, কিন্তু রানিমা এতে খুব একটা খুশি হয় না, কারণ সে শুধুমাত্র বিয়ের কার্ডে খুশি ছিল না, কেননা লিংজি একটা ফক্স কিং, তার মতো একজন রাজার বিয়ে এইভাবে কখনোই হতে পারে না। ঠিক তখনই বাওয়ের প্রাসাদের লোকেরা অনেক রকমের উপহার সামগ্রী নিয়ে রানিমার কাছে আসে এবং লিংজি এবং বাওয়ের বিয়ের প্রস্তাবটি দেয়। আসলে রানিমা এরকমই এক ধরনের কিছু চাচ্ছিল, সে চাচ্ছিল এরকম ভাবে তাকে যেন প্রস্তাব দেওয়া হয়। তারা যখন রানিমার সামনে গিয়ে প্রস্তাব রাখে তখন রানিমা খুশি খুশি সেই প্রস্তাবটি অ্যাকসেপ্ট করে নেয়। কিন্তু তাদের দুজনের বিয়ের কথা শুনে জোয়ান এবং দাদামশাই অনেক বেশি কষ্ট পায়, কেননা তারা দুজনে তো ওই দুজনকে পছন্দ করত। দাদামশাই বাওকে অনেক বেশি মিস করতে শুরু করে। সে আর ঠিকমতো খাবারও খেতে পারছিল না, সে শুধু তার কথা ভেবে কষ্ট পাচ্ছিল। বাও চিয়ানকে নিয়ে তার বিয়ের পোশাক কিনতে চলে যায়, কিন্তু সেখানে আমরা দেখতে পাই হঠাৎ করে বাওয়ের চোখ কিছুটা লাল হয়ে যায়। অন্যদিকে লিংজি আর জিও মিলে লাইব্রেরিতে ঘুরে বেড়াচ্ছিল। তারপরে তারা সবাই মিলে একটি কাপড়ের দোকানে যায়। এই দোকানে চিয়ানের একটি বিয়ের পোশাক খুবই পছন্দ হয়, কিন্তু সে তো এটা নিতে পারবে না। তারপরে তারা তিনজন সেখান থেকে চলে গেলে জিওর আবার সেই বিয়ের পোশাকের দিকে নজর যায় এবং তারও এই পোশাকটি অনেক বেশি পছন্দ হয়। যাই হোক, পরের দিন প্রাসাদের আশেপাশে সব জায়গায় অনেক সুন্দরভাবে সাজানো হয়। আজ অনেক অপেক্ষার পরে ফক্স কিং এবং বাওয়ের বিয়ে হবে। তাদের বিয়েতে অনেক খুশি এবং আনন্দ হয়, কিন্তু এখানে একটি বিষয় উল্টো হয়। বাও এখানে উল্টো ঘুরে চড়ে আসে এবং এসে সে লিংজিকে বিয়ে করে নিয়ে যায়। সবাই অনেক বেশি খুশি ছিল। বাও তার কাজিনদেরকে বলে লিংজিকে বের করে নিয়ে আসতে, কিন্তু তারা এত বেশি ডাকাডাকি করছিল তারপরেও লিংজি বাইরে বের হয়ে আসছিল না। গেটের সামনে এত বেশি হই হুল্লোড় দেখে দাদামশাই তাদেরকে জাদু করে সরিয়ে দেয়। তখন বাও তার দাদামশাইয়ের কাছে গিয়ে রিকোয়েস্ট করতে থাকে লিংজিকে বাইরে বেরিয়ে আসার জন্য, সে যেন লিংজিকে ঘর থেকে বাইরে বের করে আনে। সে এভাবে রিকোয়েস্ট করতে করতে তখনই সেখানে লিংজি নিজেই বাইরে বেরিয়ে আসে। তাকে দেখে বাও অনেক মুগ্ধ হয়ে যায়। তারা দুজনে একে অপরকে দেখে অনেক খুশি ছিল। এবার এখানে সবাইকে সাক্ষী রেখে তাদের দুজনের বিয়ে হচ্ছিল। তারা দুজনে একে অন্যকে প্রমিস করে তারা সারা জীবন একে অন্যের পাশেই থাকবে। এই মুহূর্তটা ছিল তাদের জন্য অনেক খুশির একটি মুহূর্ত। তারা সবাই খুশিতে কান্না করছিল। তখন তারা দুজনেই সেখানে থাকা সকলকে সম্মান জানায় আর অনেক সুন্দরভাবে তাদের বিয়েটি সম্পূর্ণ হয়। রাতে বাও তার ঘরে বসে লিংজির জন্য বসে অপেক্ষা করছিল। এদিকে তার জন্য অপেক্ষা করতে করতে সে একেবারে বোর হয়ে গিয়েছিল, এমনকি তার ক্ষুধাও লেগে গিয়েছিল। একটু পরেই সেখানে লিংজি চলে আসে। সেখানে থাকা একটি সার্জেন্ট তার হাতে একটি লাঠি ধরিয়ে দিয়ে বলে এটা দিয়ে বাওয়ের মুখের ঘোমটাটি খুলে নিতে। আসলে এটা তাদের বিয়েরই একটা নিয়ম ছিল। লিংজি অনেক সুন্দর করে বাওয়ের মুখের উপরে থাকা সেই ঘোমটাটি সরিয়ে নেয় আর সেই ঘোমটা আর লাঠিটা নিয়ে সার্জেন্ট সেখান থেকে চলে যায়।
লিংজি এখন তাকে একটা কিস করতে যায়, কিন্তু এদিকে আমরা দেখতে পাই বাও আগে তার নিজের ঠোঁট এমন করে রেখেছিল, আর এটা দেখে লিংজি হাসে আর একটু মজা নেয়। বাও তার চোখ খুলে যখন দেখে সে হাসছে তখন সে লিংজির সাথে এটা করে। যাই হোক, তাদের দুজনের রাত অনেক সুন্দরভাবে কেটে যায়। পরদিন সকালে তারা সবাই এক জায়গায় বসে এবং তারা সবাই চা পান করে। রানিমা এবং বাউয়ের বাবা তাদের দুজনের জন্য প্রাণ ভরে দোয়া করে দেয়। বাও যখন তার ভাইয়ের সঙ্গে মার্কেটে যায়, ফুল নেওয়ার সময় হঠাৎ করে তার চোখের মধ্যে আবার সেই অগ্নিশিখা জ্বলে ওঠে, কিন্তু এর পরপরই সে আবার ঠিক হয়ে যায়। সে প্রাসাদিকে ফুল এবং চিকেন রোস্ট নিয়ে আসে এবং সে লিংজির সাথে দেখা করতে যায়। এদিকে লিংজি তো রান্না বান্না করছিল। তারা দুজন আবার রোমান্টিক হয়ে যায়। বাও তারপরে তার বোন চিয়ানের সঙ্গে দেখা করে এবং সে তার বোনকে গিয়ে উল্টাপাল্টা জ্ঞান দেওয়া শুরু করে দেয়। সে বলে সে যেন কখনো বিয়ে না করে, কেননা বিয়ে করলে তাকে একটার পর একটা বিপদে পড়তে হবে। এখন যেন মনে হচ্ছে তার জীবনে কোনো স্বাধীনতাই নেই, তার উপরে তাকে এত এত কাজ করতে হয়, তারপরে এত এত দায়িত্ব পালন করতে হয়। যখন তার পেটে বাচ্চা হবে তার পেটটা তো দেখতে অনেক বেশি মোটা লাগবে, তখন ইয়া বড় পেট নিয়ে তাকে দেখতে অনেক বাজে লাগবে। তাছাড়াও আগে থেকেই তো সে মোটা হওয়া শুরু হয়েছে, কিন্তু ছেলেদের তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সে এইসব কিছু বকবক করে যাচ্ছিল। তার এত বকবক শুনে চিয়ানের তো মাথা ব্যথাই শুরু হয়ে যায়, আর চুপ করে থাকতে না পেরে সে বাউকে বলে দেয় সে যেন তার সাথে আর এরকম বকবক না করে, আর সে যেন এখান থেকে চলে যায়। কিন্তু বাউ উল্টো তার সঙ্গে তো আবার ওইভাবে পিড়াপিড়ি করা শুরু করে দেয়। তাই আর কোনো উপায় না পেয়ে চিয়ান রেগে তাকে মোটু বলে সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে জুয়ের সাথে তার দেখা হয়। জু তার হাতে একটি চিঠি দিয়ে চলে যায়। সেই কাগজে লেখা ছিল সে যেন রাতে তার সঙ্গে দেখা করে। তারা দুজন যখন রাতে ঘুমিয়েছিল তখন হঠাৎ বাউ জেগে ওঠে। বাউকে দেখে মনে হচ্ছিল যেন তাকে কেউ একজন কন্ট্রোল করে রেখেছিল। সে এখান থেকে উঠে বাইরের দিকে যেতে থাকে। এদিকে জিও অনেক সুন্দরভাবে সেজেগুজে বেরিয়ে পড়ে চিয়ানকে প্রপোজ করার জন্য। আসলে আজ সে চিয়ানকে প্রপোজ করবে বলে ঠিক করেছে। তার বন্ধুরা তাকে অনেক শুভকামনা জানায় আর সে ওখান থেকে চলে যায়। এদিকে বাউয়ের মধ্যে পাপেট কিং এর পাওয়ার জেগে উঠেছিল। সে তার সামনে যাকেই পাচ্ছিল তাকে মেরে ফেলছিল। সেদিক দিয়েই আবার জিও যাচ্ছিল। সে তখন জিও এর গলা চেপে ধরে। সে যখন জিওকে মেরে ফেলতে যাচ্ছিল তখন তার ভাই চিৎকার করে বলে আমি তোমার ভাই জিও, আমাকে মেরো না। তখনই আবার বাউয়ের জ্ঞান ফিরে আসে, কিন্তু সে নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছিল না। অনেক চেষ্টা করে সে তার ভাইকে দূরে সরে ফেলে দেয় আর এরপরে সেখানে থাকা একটি তরোয়াল নিয়ে নিজেকে মারার চেষ্টা করে। তবে জিও তার সামনে চলে আসে আর সে বাউকে এভাবে বাঁচিয়ে নেয়, কিন্তু জিও সেখানে মারা যায়। মারা যাওয়ার আগে সে চিয়ানকে উদ্দেশ্য করে বলে আমাকে ক্ষমা করে দিও চিয়ান, আমি তোমার সঙ্গে দেখা করতে পারলাম না। এদিকে চিয়ান অনেকক্ষণ ধরে জিওর বলা জায়গায় অপেক্ষা করছিল। তখনই হঠাৎ করে চারিদিকে ফানুস উঠতে শুরু করে দেয়। আসলে যেটা জিও চিয়ানকে প্রপোজ করার জন্য ব্যবস্থা করে রেখেছিল। এটা দেখে চিয়ান অনেক খুশি হয়ে যায়। জিও নিজেও এটা দেখতে পায়, তবে এটা দেখতে দেখতে সে মারা যায়। সে তার সঙ্গে আর দেখা করতে পারে না। বাউয়ের মধ্যে এখন পাপেট কিং এর সমস্ত পাওয়ার জাগ্রত হয়ে গেছে। তখনই তার বাবা এসে তাকে দেখতে পায় এবং তার কাছে থাকা সেই টোকেনটি ব্যবহার করে বাউয়ের ভেতরে থাকা সমস্ত ডেমনিক পাওয়ার চুষে নিতে থাকে আর সেখানে বাউ জ্ঞান হারিয়ে ফেলে। যখন বাউয়ের জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার সামনে নিজের ভাই এবং বাবার মৃতদেহ পড়ে আছে। সে দেখতে পায় লিংজি তার বাবাকে মেরে ফেলেছে এবং তার বাবার দেহ হাওয়ায় মিলিয়ে যাচ্ছে। এটা দেখে বাউ তো অনেক বেশি কষ্ট পাচ্ছিল। বাউ মনে করছিল লিংজি হয়তো তার বাবাকে হত্যা করে ফেলেছে। বাউ লিংজির কোনো কথাই শুনছিল না। সে বারবার লিংজিকে জিজ্ঞাসা করছিল কেন সে তার বাবাকে মেরে ফেললো। এর পেছনে কোনো কারণ আছে, নিশ্চয় এর পেছনে ভালো কোনো কারণ আছে, তুমি আমাকে দয়া করে কারণটা বলো। আজ আমি তোমাকে কোনোভাবে অযথা কোনো দোষ দিব না। সে বারবার জানতে চাইছিল লিংজি তার বাবাকে কেন মারলো, কিন্তু লিংজি শুধু অঝরেই কান্না করে যাচ্ছিল। সে বলছিল এর কোনো কারণ নেই। বাউ তাকে আবারও শেষবারের মতো জিজ্ঞাসা করে আমাকে দয়া করে বলো তুমি কেন আমার বাবাকে মারলে, কিন্তু আবারও লিংজি উত্তর দেয় এর পেছনে কোনো কারণ ছিল না। বাউয়ের আগের কোনো কিছুই মনে ছিল না। সে তাকে আবারও জিজ্ঞাসা করে এখানে পড়ে থাকা তার বাবা, ভাই এবং অন্যান্য সবাইকে কি লিংজি মেরে ফেলেছে। লিংজি তখন কাঁদতে কাঁদতে বলে হ্যাঁ, সে নিজেই মেরে ফেলেছে। এটা শুনেই বাউ অনেক বেশি কান্না করা শুরু করে দেয় এবং সে লিংজির উপরে অনেক অত্যাচার করা শুরু করে দেয়। সে বারবার লিংজিকে জিজ্ঞাসা করে তুমি এমন কাজ কেন করলে। লিংজি শুধু সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং অধরে কাঁদতে থাকে। পরের দিন সকালে তারা সবাই মিলে জিউ, মিস্টার চেনিন এবং বাকি সবার মৃতদেহ সৎকারের কাজে লেগে পড়ে এবং তাদের কবরের সামনে বসে কান্নাকাটি করতে থাকে। তারা সেখানে বসে সবাই শোক পালন করছিল। বাউ তার ছোটবেলার সকল কথা মনে করতে থাকে, যেখানে জিউ তার সঙ্গে অনেক বেশি খেলা করতো এবং তার বাবা তাদেরকে অনেক আদর করত। এই সব কিছু ভেবে তার অনেক কষ্ট লাগছিল। অন্যদিকে চিয়ানও বসে জুয়ের কথাই ভাবছিল। একজন সার্জেন্ট তাকে বিয়ের সেই গ্রাউন্ডটি দিয়ে যায় যেটা চিয়ান এর আগেই দেখে পছন্দ করেছিল। আসলে মূলত জিউ চিয়ানকে এটা গিফট করার জন্য কিনে রেখেছিল। এটা দেখে চিয়ান কাঁদতে কাঁদতে বলে তুমি আমাকে মিথ্যা বলেছিলে। তুমি বলেছিলে তুমি আমাকে আর প্রপোজই করবে না, সরাসরি বিয়েই করবে, কিন্তু তুমি আমার জন্য এত কিছুর ব্যবস্থা করে রেখেছিলে। আমি যেগুলো পছন্দ করতাম সেগুলো তোমার সবকিছুই খেয়ালে ছিল। সে এই গ্রাউন্ড জড়িয়ে ধরে কান্না করছিল আর কান্না করতে করতে বলছিল যে আমি আর কাঁদবো না,
জিও, আমি তোমার কাছেই চলে যাচ্ছি, আমি আর কান্না করব না। এটা বলে চিয়ান জিওর দেওয়া সেই সুন্দর গ্রাউন্ডটা পরে ফেলে এবং এটা পরেই সে বাইরে বেরিয়ে আসে। আর বাইরে আসার পরেই সে জিওর সাথে তার সমস্ত স্মৃতিগুলো মনে করতে থাকে। তারা দুজন একে অপরের সুখে দুঃখে পাশে থাকতে চেয়েছিল। এখন সে জিওর কবরের সামনে যায় এবং সেখানে গিয়ে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পরেই সেখানে লিংজি আসে। লিংজিকে দেখে বাও তো অনেক রেগে যায়। লিংজি মূলত এখানে এসেছিল মিস্টার চেনিনের কবরে সম্মান জানাতে, কিন্তু বাও তাকে কোনোভাবে এগোতে দিচ্ছিল না। সে তাকে বারবার আঘাত করছিল আর লিংজি বারবার সামনে এগিয়ে আসছিল। এভাবে লিংজি বেশ ভালোই আহত হয়ে যায়। এরপরে লিংজি আবার উঠে দাঁড়ায় আর বাওকে সে বলে তাকে এটা করতে দিতে। বাও তখন কাঁদতে কাঁদতে বলে, এমনটা কেন হলো? তুমি তো আমাকে ভালোবেসেছিলে, তাহলে আমাদের সম্পর্কটা এমন কেন করে দিলে? তোমাকেই কেন আমার বাবার খুনি হতে হলো? ঠিক তখনই আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই সেদিন বাওয়ের বাবা বাওয়ের ভেতরে থাকা সমস্ত নেগেটিভ শক্তি চুষে নিয়েছিল এবং লিংজিকে ডেকে সে তাকে বলেছিল যে আজকে রাতে এখানে যা যা ঘটেছে তা যেন তার মেয়েকে কোনোভাবেই সে না জানতে দেয়, কেননা তাহলে সে সারা জীবন নিজেকে কখনো ক্ষমা করতে পারবে না, সে কখনোই শান্তিতে থাকতে পারবে না। মিস্টার চেনিন তখন লিংজির হাতে থাকা একটি তরোয়াল নিজের পেটে ঢুকিয়ে নেয় এবং নিজেই মারা যায়। সে এটা করছিল কারণ সে মারা না গেলে পাপেট কিং এর শক্তি আবার তার মধ্যে জেগে উঠতে পারে। এদিকে লিংজি বাওকে এইসবের কোনো কিছুই বলে না, কেননা সে তো তার বাবার প্রমিস ভাঙতে পারে না। এখন বাও একটি ছুরি লিংজির দিকে এগিয়ে দিয়ে বলে সে যেন তাকে মেরে ফেলে, সে তার বাবার প্রতিশোধ কোনোভাবে নিতে পারবে না, তাই লিংজি যেন বাওকে মেরে ফেলে। কিন্তু লিংজি তাকে মারে না। লিংজি বাওকে কষ্ট পেতে বারণ করে আর বলে সে কেন নিজেকে মারবে, তার বাবা তো লিংজির হাতে মারা গিয়েছে, এজন্য এটা শাস্তি তার না লিংজির পাওয়া উচিত। এটা বলেই সে লিংজির ভেতরে থাকা সেই লাস্ট সোলের লকেটটি বের করে নেয় এবং সেই সোলটি বাওয়ের হাতে ধরেই নষ্ট করে ফেলে। তখন বাও জিজ্ঞাসা করে সে এটা কি করছে। তখন লিংজি বলে সে তার লাস্ট সোলটি ভেঙে ফেলছে, অর্থাৎ এরপরেই সে এখন মারা যাবে, যেভাবে সে এর আগেও মারা গিয়েছিল। বাওয়ের বাবার মৃত্যুর প্রতিশোধ সে এখন নিয়ে ফেললো, সে এখন আর স্কাই ফক্স নয়। এটা বলে লিংজি হাওয়ায় মিশিয়ে যায়। এটা দেখে তো বাও ভীষণ কান্নাকাটি করা শুরু করে দেয়, কেননা সে তো চায় না লিংজি মারা যাক। সে একবারও বলেনি লিংজিকে সে মারতে চায়। সে খুব কান্না করতে থাকে এবং বলে সে কেন তাকে ছেড়ে আবার চলে গেল। আসলে এখন বাবার পরিবারে আপন বলতে তার আর কেউই থাকলো না, তার আপন সবাই তাকে ছেড়ে চলে গেল এবং যে এক লিংজি ছিল সেও তাকে ছেড়ে চলে গেল। এরপরে আমরা দেখতে পাই কিছুদিন এভাবে পার হয়ে যায়। বাও তার নিজের বাবার ঘরে যায় এবং সেখানে বসেই তার বাবার কথাই মনে করতে থাকে। সে তার বাবার ঘরে সে জাদুর অস্ত্রের ছুরিটি দেখতে পায় এবং সেই অস্ত্রটির কাজ সম্পর্কে জানতে পারে। এটা নিয়ে তার মনে একটু সন্দেহ জাগে। ঠিক তখনই একজন সার্জেন্ট এসে বাওকে বলে 2 দিন ধরে চিয়ান অনেক বেশি অসুস্থ, হয়তো সে আর বাঁচবে না, তুমি যদি চাও তাহলে সেই দেখা তাকে একবার দেখে আসতে পারো। এদিকে চিয়ান তো সবসময় জিওকে সামনে দেখতে পায়। জিও তাকে ডেকে বাহিরে নিয়ে যায় এবং তাকে এসে বলে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি চিয়ান, চলো আমরা একসাথে চলে যাই। এটা শুনে চিয়ান অনেক বেশি খুশি হয়ে যায় আর তার হাত ধরার চেষ্টা করে। বাও সেখানে এসে দূর থেকে দেখতে পায় চিয়ান কার দিকে যেন হাত বাড়িয়ে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরেও জিওর আত্মার সঙ্গে চিয়ানও সেখান থেকে চলে যায় আর তার দেহটি সেখানে নিথর হয়ে পড়ে থাকে। এই দৃশ্যটি দেখে বাও একেবারেই শকড হয়ে যায়, কেননা চিয়ানও তার চোখের সামনে মারা গেল। এরপরে বাহিরে এসে সে চারিদিকে তার পুরো পরিবারকে দেখতে পায়। আসলে এটা ছিল শুধুই তার কল্পনা। তার পরিবারের সবাই এখন না ফেরার দেশে চলে গিয়েছে। মন খারাপ করে সে একা একা একটি লেকের ধারে বসে থাকে। সেখানে লিংজির বন্ধু এসে তার সঙ্গে দেখা করে এবং সে তার উপরে রাগ দেখিয়ে বলে তুমি আবারও সেই একই কাজ করলে। লিংজি তো শুধু তোমার দোষ ঢাকার চেষ্টা করেছিল আর তুমি কিনা উল্টো আমাদের ফক্স কিংকেই মেরে ফেললে। আসলে বাও তার কথার মানে কিছুই বুঝতে পারছিল না। তখন সে বাওকে সব সত্যিটা খুলে বলে। সে বলে দেয় সেদিন রাতে বাও কিভাবে নিজের হাতে তার ভাইকে হত্যা করেছিল এবং তার বাবা তাকে বাঁচানোর জন্য নিজের মধ্যে সেই পাপেট কিং এর শক্তি চুষে নেয়। আর এরপরে পাপেট কিংকে আটকানোর জন্য লিংজির হাতে থাকা ছুরি সে নিজের পেটে ঢুকিয়ে নেয় এবং এভাবেই সে নিজেই আত্মহত্যা করে। আর এই সব কিছুর কারণ ছিল বাও। সে যেন সারা জীবন নিজেকে অপরাধী না ভাবে এবং অসুখী না থাকে, এই জন্যই তার বাবা লিংজিকে বলেছিল এই সব কিছু যেন তাকে না জানাতে। বাও তো এই কথাগুলো শুনে অনেক বেশি ভেঙে পড়ে এবং আমরা দেখতে পাই বাওয়ের ভেতরে থাকা লিংজের আরেকটি লাস্ট সোল সে বের করে ফেলে এবং সে বলে সে এটা নেবার কোনোভাবে যোগ্য নয় এবং সে সেই লকেটটি নিজের কাছে রেখে দেয়। বাওয়ের সেদিন রাতে সবগুলো কথা ধীরে ধীরে মনে পড়তে থাকে। সে প্রচন্ড কান্না করতে শুরু করে দেয়। সে বুঝতে পারে আসলে সেই তাদের সবাইকে মেরে ফেলেছে, তার জন্যই তার ভাই, তার বাবা এবং তার স্বামীও মারা গিয়েছে। এই সব কিছুর পেছনে একমাত্র দোষী সে নিজেই। সে সেখানে
সেখানে বসেই কান্নায় ভেঙে পড়ে। এরপরে সে মাউন্টেনের উপরে উঠে যায় এবং সেখানে সে আত্মহত্যা করার জন্য মাউন্টেন থেকে ঝাঁপ দেয়। লিংজির বন্ধু তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু সে পারে না। ঠিক তখনই তার হাতে থাকা সেই লাস্ট সোলের লকেটটি জাদুর মতো হয়ে বাউকে বাঁচিয়ে নিয়ে আসে। আর এই সময় বাউয়ের তার আগের জন্মে সকল কথা মনে পড়ে যায়। সে তখন বুঝতে পারে সে কিভাবে গত জন্মে লিংজিকে ভালোবেসেছিল আর শেষ পর্যন্ত লিংজি এভাবে তার জন্য নিজের সোলটি কিভাবে স্যাক্রিফাইস করে দিয়েছিল। তার সোল ব্রোকেন মুন মাউন্টেনে সেই গাছে ফল হিসেবে ফুটেছিল। বাও তখন তাকিয়ে দেখতে পায় তাকে আবার লিংজি বাঁচিয়ে নিচ্ছে। তার সোল তাকে উপরে তুলে নিয়ে আসে আর এরপরে সেই সোল আবার সেই ব্রোকেন মুন মাউন্টেনে ফিরে যায়। এটা দেখে তারা দুজনেই খুশি হয়ে যায়। তার মানে এখানে বোঝা যাচ্ছে লিংজির আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। বাও আবারও সেই গাছের নিচে গিয়ে লিংজি সেই সোলটাকে সে গাছে দেখতে পায়। সে তখন লিংজিকে জিজ্ঞাসা করে, লিংজি তুমি কি এখানেই আছো? তখন লিংজির আত্মা তার নাম ধরে ডাকে। তখন এটা শুনে বাও অনেক বেশি খুশি হয়ে যায়। আর এই হ্যাপি মোমেন্টটি দেখে এই ড্রামাটি এখানে শেষ হয়ে যায়। ড্রামা শেষ অংশটা অনেকটা কনফিউজিং থাকলেও আমি বাকিটা ক্লিয়ার করে দিচ্ছি। যেহেতু লিংজির সোলটি আবারও গাছে ফল হিসেবে ফুটেছে, এর মানে আর কয়েক বছর পরেই আবার লিংজির জন্ম হবে। আর তার ফিরে আসার অপেক্ষায় আসলে মূলত বাও এই গাছের নিচে অপেক্ষা করছে। কেননা বাও এখন জানতো যে লিংজি কিভাবে ফিরে আসবে এবং সেই জন্যই সে লিংজির জন্য বসে অপেক্ষা করছিল। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ড্রামাটি। তো ড্রামাটি কেমন হয়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে এমন সুন্দর ড্রামা পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।